নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার পিত্তথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খেতে 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 দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক। হ্যাঁ, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা কেমন হয়। খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে পাথর, ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর। ওই জন্য আমি চারিধারে লাগে আছে পাথর গুলো, বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় দত্ত। যাবে নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল। শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। আমি কি করব, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তার ওই জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়ে গেছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাব ভর্তি হতে। আজকে মঙ্গলবার, না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তবে বৃহস্পতিবার ছুটি, তবে শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করব না। যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে। পরিমাণ 6, তো 6% রক্ত দিয়ে তো কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই, তবুও করা যাবে না, কেননা তাতে রিস্ক হয়ে যেতে পারে। যেহেতু রক্ত নেই, মোটামুটি 8 লাগবেই রক্ত। তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম। ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও, 2 প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে, তারপর ছুটি দিয়ে বাড়ি যাবে, 2-1 দিন রেস্ট নেওয়ার পর, সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না, রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে। ওই জন্য আমরা বলেছিলাম যে মোট 7 দিন আমাদের ভিডিও অফ থাকবে। তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও,
কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি, আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি, আবার রক্তও দিতে পারিনি। পারিনি। এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারো ঘটেছে কিনা আমি জানি না। পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি। কি হয়েছে, এর আগে যখন আমি অপারেশন করেছিলাম, আমার টিউমার হয়েছিল, তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল, তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল। তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে, তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার, না হলে তো রক্ত দেওয়া যাবে না। তখন ও নেগেটিভ ভুগা জোগাড় করেছে, যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত। তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো, আর নার্সিংহোমের তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করলো, পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে। তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি? তা আমি বললাম আমার ও নেগেটিভ। তখন বলছে তুমি কি এর মধ্যে করেছিলে গ্রুপটা? তা আমি বললাম কি জানি, করিনি তো। 4-5 বছর হয়ে গেল অপারেশন করা। হ্যাঁ, তখন বলছে তোমার গার্জেনকে ডাক দাও। আবার ওখানে গার্জেন এলাও না, সবসময় থাকতে দেয় না। তারপরে ভুগাকে তো কল করে ডেকে নিল, নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি, তোমার পেশেন্টের? তো বলছে ও নেগেটিভ। বলছে আশ্চর্য, এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ, তাহলে এখন আমরা কি করব? ওটা শুনে তো আমি হাসছি, আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে। তুমি হাসছো, এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো? এটা তো একটা সমস্যা। আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, সেটা বিশাল বড় একটা সমস্যা। তো তখন ভুগা হচ্ছে কি, তা আমি এখন কি করবো? তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো, করার পরে আবার সেই একই রেজাল্ট। তখন ভুগা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল, তবুও একই রেজাল্ট। হসপিটালে 2 বার করে করলো, তবুও একই রেজাল্ট। তখন আর কি করবে? ভুগা হচ্ছে কি, তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে 3-4 জনের সঙ্গে ফোনাফোনি হলো। তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো, এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই, বাড়ি নিয়ে চলে যাও। তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম, এই 5টা নাগাদ, 5:30 6টার দিকে আমি বাড়ি চলে এলাম, যে রক্ত আর দেওয়া হলো না। ঘুরে এলাম, এসে তখন আরো 6-7 জায়গাত, মোট 10 জায়গাত মনে হয় পরীক্ষা করা হলো। বোম্বেতেও পাঠিয়েছিল, কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে, হয়নি। মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি। তো যাই হোক, সর্বমোট আমাদের এখন এবি পজিটিভই রক্ত এসছে। তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো, তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই, তোমরা একটু 20-25 দিন দাঁড়াও। সেই জন্য এখন 20-25 দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তার মধ্যে 4-5 দিন হলো, আর একটু ভিডিও টিডিও সবকিছু বন্ধ আছে। আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, আমি প্রচন্ড দুর্বল ছিলাম। এখন নার্সিংহোমের ডাক্তার, সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর বলে জন্ডিসের খুব ভালো ডাক্তার নাকি, ওই জন্য জন্ডিস হয়েছিল, জন্ডিসে নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে। পরশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে, ওষুধ টষুধ নিয়ে আসে, এখন বর্তমান খাচ্ছে। এখন একটু সুস্থ মনে হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো, ভালো থাকুক, তাড়াতাড়ি ভালো হোক। হ্যাঁ, তোমরা তো প্রচুর আশীর্বাদ করো, আমি দেখেছি, জানি। তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো, ভাষা নেই যে প্রকাশ করব, কি দিয়ে যে প্রকাশ করা যায়। আর আমরা এখন কি করব এখন জানি না। এখন 20-25 দিন দেখি, অপেক্ষা করি। তারপর পাথর কি হচ্ছে, রক্তটা কি হচ্ছে, ছবি তুলতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, করে দেখবো। রুগী যদি ভালো থাকে তাহলে 20-25 দিন দেখার পরে পরীক্ষা টরীক্ষা করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা নার্সিংহোমে যোগাযোগ করবো। আর ডাক্তারবাবু বলল যে লাস্ট আরেকবার এইখানে বালুরঘাট মাতৃসদন নামে একটা পরীক্ষা কেন্দ্র আছে, ওখানে বলেছিল যে করিস লাস্ট আরেকবার, ওখানে খুব ভালো। এখন তাতে থাক আপাতত, ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে আরেকবার এখানে একটা টেস্ট করাস। যদি সর্বমোট এবি পজিটিভ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই, আমরা যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে। আর তারপর রক্ত অন্ততপক্ষে 1 প্যাকেট মনে হয় দিতে হবে। ডাক্তারবাবু বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে 1 প্যাকেট দিতে হবে। তো দেওয়ার পরে তখন অপারেশন করবো, তোমাদেরকে সব কিছু জানাবো। আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি, জানি না কি হবে, কৃষ্ণ কি করবে। তোমরা সবাই ভালো থেকো, এই জন্য অপারেশন হয়নি, তোমাদেরকে জানালাম। এসকে সাজিব, হ্যালো দাদা। আচ্ছা, তো সবাইকে জানাবো, সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করব। তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো, আলিফ দাস খুব গরম, দিয়া দাস দিদি তোমার মাকে খুব ভালো লাগে মাকে। তারপর আলিফ দাস আমি বনগা থেকে। আচ্ছা, তোমাদের উত্তর 24 পরগনার বনগা, তাহলে চলে আসো,
ইয়েতে নৈহাটিতে দেখা হয়ে যাবে। নৈহাটিতে যাবো আমরা বৃহস্পতিবারে। এবার আগে টিকিট কেটেছি। আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল, এরকম কেউ করে? ওই ডাক্তারের বাবুর কাছে যে থাকে, তখন বলেছে এবার আর ওরকম হবে না। আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো। তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না, আমাদেরকে দেখা এমন কি ব্যাপার, আমরা তো লাইভে আসি, তোমরা প্রচুর ভালোবাসা দাও, আমরা এতেই খুশি। তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো, দেখা করতে চাও, অবশ্যই করবে। রিয়া আক্তার দিদি কেমন আছো? তারপর ভালো আছি। এসকে সাজিব হেলো দাদা, হ্যালো দাদা। আচ্ছা, মুন্নি দত্ত বিয়ে বাড়িতে, হ্যাঁ আচ্ছা বিয়ে বাড়িতে। আমি বুঝতে পেরেছি, কারণ নার্সিংহোমে যদি হতো তাহলে তো বলতে যে নার্সিংহোমে দেখা হয়েছিল। সীমা বিশ্বাস, হাউ আর ইউ, উই লাইক ইয়োর ভিডিও ভেরি মাচ। আচ্ছা, তারপর Thank you. তপতি মণ্ডল, আমি তোমাদের ভিডিও দেখি। তানিয়া অ্যাঞ্জেল, তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে। চলে এসো না তারপর বাড়িতে। উর্মিলা মজুমদার, আমাদের নবদ্বীপে কবে আসবা? আসবো, নবদ্বীপে। ঠান্ডার সময় যাব, দুর্গাপূজা কালী পূজার সময় যাব। এবার আমি যাবো না, ওই এর আগে দুর্গাপূজা কালী পূজা গিয়ে আমি দুর্গাপূজার মজা হয়নি বাড়িতে। তারপর সিওডি, দুর্গাপূজা বাড়িতে থাকলে মজা হয়, যাবোই না এবার দুর্গাপূজায় যতই বলুক। সিওডি কোড নাকি আন্দামানে বৃষ্টি হচ্ছে? আচ্ছা, আন্দামানে তো বৃষ্টি হবেই। আমি বাইরে কোনোদিন যাইনি, ওগুলো সম্বন্ধে তো ধারণা নেই। আর আমার এতই পচা মাথা, কি পড়াশোনা করেছে আমি সব ভুলে গেছি, আমার কিছুই মনে নেই। এই আগের বছরে পরীক্ষা দিয়ে দিই, মনে করো পড়া হয়ে গেল, পরীক্ষা দিয়ে দিলাম, ওই 2 মাসের রেজাল্ট না বের হওয়ার আগে আমি পড়া বলে শেষ, কিছুই মনে নেই। একটা কবিতাও আমি বলতে পারবো না, খালি আতা গাছিটা বলতে পারবো। আতা গাছে তোতা পাখি নাকি? হ্যাঁ, তারপর ডালিম গাছে টিয়া, এখন পাল্টে গেছে ভুলে তো। গেছি। ডালিম গাছে মো, আর হিরে দাদের মনোরঞ্জন ঠাকুর দাদের বউ, ওটা এখন পাল্টে গেছে তো, কি জানি আটটা লাগছে তো। তো কি বাংলার ছাত্রী তো ভুলে গেছে, বাংলা অনার্স গ্রাজুয়েশন করেছে, তাও সব ভুলে শেষ। মাথার মধ্যে যে গোবর আছে তো কি করবো, মনে থাকে না। তপতি মণ্ডল, দাদা ভাই তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি করদহতে। তারপর হচ্ছে তানিয়া অ্যাঞ্জেল, তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা। আচ্ছা, চলে করো। এসো। তারপর আর জে এস আর উইথ ভিলেজ লাইফ, আপনি ভালো আছেন? কেটা আপনি না আপনি দুজনেই ভালো আছে। দুজনেই অসুস্থ, আমার জ্বর সর্দি খুব। শরীর থাকলে অসুখ হবে, অত ভ্যান ভ্যান করলে হয় নাকি? ভালোই আছি কৃষ্ণের দয়ায়। একটু একটু জ্বর হয়েছে, ভুগার মানে আজকে একটু, কালকে খুব বেশি হয়েছিল, জলপটি দিতে হয়েছে লাস্টে রাত্রিবেলাতে। ওষুধ খেয়েও জ্বর পালাচ্ছে না, কেন যে কি জানে। আজকে সকালে আবার অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো, তারপর ঠিক হবে। এমডি সাজিব ইসলাম, দাদা ঠাকুমা কোথায়? আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো। বাংলাদেশে ঘুরতে যাব, আমি যাবোই বাংলাদেশে একবার না একবার। যাব। আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাব, অনেক লোকের সঙ্গে, তোমাদের আর সঙ্গে, সুস্থ হলে না, বিশেষ করে আগে একটু যারা আমাদের ভিডিও দেখো রেগুলার, সবার সঙ্গে দেখা করব। আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টে সবার সঙ্গে আমরা দেখা করি। তোমরা যেমন আমাদেরকে ভালোবাসো, আমরাও প্রচন্ড ভালোবাসি, মনে হয় একটু দেখা করি, কারণ তোমরা আমাদের পরম পরিবার, আত্মীয় সব। তারপর সাবিহা আলী, দাদা আমার ছেলে 7 বছর মাসিমার ফ্যান। আচ্ছা, তারপর স্যামসাং, পাঠিয়ে দাও। স্যামসাং F04। আচ্ছা, তোমার এখন আর শাশুড়ি মা চলে না, কোথায়? ওই মোবাইলটা পচে গেছে, নাম চেঞ্জ করো, ওপো দিয়ে দাও এখন। বিভূতি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, তারপর ভালো আছি। সঞ্জিদা আক্তার, খালি ঘুম ধরেছে, ভাইয়া আপনার মা ঘুমাচ্ছে তো? খালি ঘুম বলছি যে- ধরেছে। ওটা আপনার মা নয়, ওটা তারপর- শাশুড়ি। ইবনে জাহিদ, বুড়ি চশমা লাগাইছে ওমা। তো বলছে যে আমি চশমা একটা না কথা লাগালে বলি, দেখবো কেমনে? দেখতে পাই না। লাইভে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে এসেছি। তোমরা তো জানোই আলপনা তো ভীষণ অসুস্থ, আর এই জন্য আমরা লাইভ ভিডিও করতে পারিনি, এতই অসুস্থ ছিল, মানে ব্যস্ত ছিলাম আমরা। কোনো ভিডিও হয়নি, আর- প্রতিদিন ডাক্তার আর বাড়ি আর নার্সিংহোম। আর যেগুলো আমরা শর্ট ভিডিও তৈরি করি সেগুলো হয়নি।
আর কি কি আমাদের সমস্যার মধ্যে দিয়ে ফেস করতে হয়েছে সেগুলো তোমাদের আমি বলছি। আলপনা গল্প করবে। গত 3 মাস থেকে মানুষ মনে করবে যে ওরা এই অনেকেই আর কি বলে যে এই অসুস্থ হয়েছে, তো ওই অসুস্থ নিয়ে চলছে, আর কিন্তু কত টাকা রোজগার করবে এরকম বলে। মানে প্রকৃত ঘটনাটা মানুষ কিন্তু জানে না। আমরা কিন্তু যা হয়েছে আমরা আমরা কিছুই যদি বলিনি, ওইরকম মনে করতাম এখনো তাহলে কিছুই বলিনি। প্রতিদিন লাইভ বা ভিডিও যেভাবে হোক দিতে পারতাম, কিন্তু দিতে পারিনি। বাড়িতে প্রচন্ড সমস্যা হয়েছিল। আমি বললাম ভিডিও করা ওরা করবেই না, বলছে তুমি আগে ভালো হও তারপর করবো। তো এবার ঘটনাটা একটু বলো, তাহলে বলো। বুঝতে পারবে। কথা বলতে বললাম। ঘটনাটা হচ্ছে, শরীর কেমন আছে লিখেছেন অঞ্জনা দাস। শরীর এখন ভালো আছে মোটামুটি। এখন গত ঝামেলায় 3 একটু মাস কেটেছে। আগে ওর শরীরের এই যে গাঁটে গাঁটে যেগুলো গিরা আছে, এই গাঁটে গাঁটে ব্যথা হয়েছিল। ঠিক আছে, ব্যথাটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, 1 দিন 2 দিন 3 দিন ঠিক হচ্ছে না। তারপর আমরা বলো। তো গাঁটে গাঁটে ব্যথা ঠিক হচ্ছে না, 3-4 দিন হয়ে গেল। তখন আমরা যেই ডাক্তারের কাছে হোমিও চিকিৎসা করি সেই ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারবাবু বললো যে অনেক কারণে এগুলো হয়। যেমন বললো যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়, আরো অনেক কিছু কারণ বলেছে। তো ওষুধ দিল, ওষুধ দিয়ে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট আসেনি। ব্যথা আছেই, ব্যথা আছে, ওই ব্যথার জন্য জ্বর চলে আসছে। তো ডাক্তারবাবু কিছু ব্লাডের টেস্ট বললো যে ব্লাডের আবার টেস্ট এলোপ্যাথি করাও। দেখাও। তখন এলোপ্যাথি দেখো। আমরা ভাবছি যে হোমিও খাচ্ছে, ঠিক আছে, একটা এলোপ্যাথি জেনারেল ফিজিশিয়ান দেখাই। তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম, ডক্টর সঞ্জয় দত্ত, তোমরা তো নাম শুনেছিলে তখন। তো ডক্টর সঞ্জয় দত্তকে দেখালাম, ডাক্তারবাবু টেস্ট করালো বিভিন্ন রকম ব্লাডের। তো ব্লাডের টেস্ট করাতে গিয়ে সঙ্গে ইউএসজিটাও দিয়েছিল। তো ইউএসজি করে আসলো ওর হচ্ছে গল ব্লাডারের স্টোন, ওরা তো জানো আর তোমরা। হ্যাঁ, আর যেটা স্প্লিন, লিভারে একটা জিনিস আছে স্প্লিন, যেটা হচ্ছে আমাদের 2 রকম যে ব্লাড আছে, একটা শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা। এই দুটো রক্তকণিকাকে ঠিক রাখে আর কি, মানে রক্তের যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে নষ্ট করাই স্প্লিনের কাজ। আর অনেক কাজ আছে, তো স্প্লিনটা একটু বড় হয়েছে। আর ব্লাড টেস্ট করে ওর এসছে জন্ডিস, না ওটাতেই ছিল নাকি বলতে পারছি না আমি, জন্ডিস। আর হিমোগ্লোবিন 6.5, তো খুবই কম। তো ডাক্তারবাবুকে আমরা বললাম যে ডাক্তারবাবু ব্লাড দিতে হবে নাকি, বলছে না ওষুধ খেয়ে হয়ে যাবে। তো আমরা ওষুধ খাওয়ার 1 মাস ওষুধ খাওয়ালাম। 1 মাস ওষুধ খাইয়ে দেখছি ওর ব্লাড 6.5 ছিল, সেখান থেকে 6 হয়ে গেছে, কমে যাচ্ছে। তখন আমি আবার বললাম ডাক্তারবাবুকে যে কি করা যায়, বললো যে তাহলে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর ওকে হসপিটালে নিয়ে গেলাম, সুস্পষ্টতে যাই হোক যেখানে হোক নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তো ওখানে ওর যেহেতু 4 বছর আগে ওর একটা অপারেশন হয়েছিল ইউট্রাসে, নিউরোফাইব্রোমা হয়েছিল, তো সেটার অপারেশন হয়েছিল। তখন ও নেগেটিভ ব্লাড ওকে দিয়েছিলাম। এবার যেহেতু ওকে ভর্তি করিয়েছি সকাল সকাল, আর ব্লাড ব্যাংকের 4টার মধ্যে কিন্তু ব্লাড দিতে হবে ডোনার, আর রাত্রি 10টায় ব্লাডটা দেবে। এবার আমি ডোনার সঙ্গে নিয়ে গেছি, ও নেগেটিভ। হ্যাঁ, এবার হসপিটাল থেকে যেখানে ভর্তি করেছি ওখান থেকে বলছে যে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ না, এবি পজিটিভ। রক্ত টেস্ট করে সবাই জানো সেটা, হ্যাঁ, তো ভর্তি হওয়া মাত্র। তখন তো আমার মাথা খারাপ, ও যে এটা কোনোভাবে হতে পারে না, কারণ আমি ওকে 4 বছর আগে ব্লাড দিয়েছিলাম ও নেগেটিভ, আর এখন এবি পজিটিভ আসছে, এটা হতেই পারে না। সব ল্যাবে পরীক্ষা করালাম, 4-5টা ল্যাবে, সব জায়গায় এবি পজিটিভ। হসপিটালে গেলাম, ওখানেও এবি পজিটিভ। ওরাও 2বার টেস্ট করে বলছে এবি পজিটিভ। আমি কঠিন সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমার যারা পরিচিত ডাক্তারবাবুরা আছেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছেন নাম্বার, তো তাদেরকে ফোন করলাম। ডাক্তারবাবু বলছে যে তুমি ব্লাডটা দিও না, আমি ভালো ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ খেলে শরীরে ব্লাড হয়ে যাবে ভালো। আর আমি রিস্ক নিলাম না, কারণ এবি পজিটিভ তো দেওয়া যাবে না, কারণ ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমি এবি পজিটিভ দেওয়া যাবে না। হসপিটাল থেকে বলছে যে ওর এবি, আগেরটা ভুল ছিল। হ্যাঁ আগেরটা ভুল ছিল, এখনকারটা ঠিক। তার কারণ এবি পজিটিভ যাদের রক্ত, তারা রক্ত গ্রহিতা নাকি,
মানে ও নেগেটিভ নিতে পারে, ওই জন্য হয়ে গেছে। আমি বললাম এইরকম কাজ তো হবে না, কারণ এগুলো সিস্টেম আজ থেকে 10 বছর আগে বা তারও আগে ছিল, কিন্তু এখনকার দিনে যার যেটা গ্রুপ সেই গ্রুপই নেওয়া হয় বা সেই গ্রুপই দিবে হসপিটাল থেকে, ব্লাড ব্যাংক থেকে, অন্য গ্রুপে রক্ত দিবে না। যতই ওকে দিতে পারে, ও তাকে দিতে পারে, ওরকম সিস্টেম নেই এখন। আমি বাড়ি নিয়ে চলে আসলাম, ভাবছি যে আরো 2 মাস ওকে খাওয়াই, ভালো ভালো আয়রনযুক্ত খাবার, যেমন মোচা, থোর, সব, তারপর হচ্ছে অনেক টেস্ট করা হবে চারিদিকে। হ্যাঁ, তারপর হচ্ছে টেস্ট করার জন্য নিয়ে এসেছে বিশেষ করে। অনেক কিছু খাবার খাওয়ানো হলো, চারিদিকে বেদানা। ল্যাবে পরীক্ষা করবে। তো 2 মাস বাড়িতে বসিয়ে এই সমস্ত আয়রনের ট্যাবলেট তো চলছিলই, তার সঙ্গে এই সমস্ত খাবার চলছিল, বেদানা, কুলেখাড়া, 1 গ্লাস করে কুলেখাড়া খাওয়াতাম। 2 মাস না 21 দিন মতো। না না, একটু এবার তখন আমরা চিন্তায় পড়ে গেলাম। 1 মাস কিন্তু এরকম ওষুধ খাওয়ালাম আর এইরকম আয়রনযুক্ত খাবার খাওয়ালাম। খাওয়ানোর পর ওর হচ্ছে হিমোগ্লোবিন চেক করাতে গিয়ে দেখি হিমোগ্লোবিন 3.6। আরো মাথা খারাপ যে 1 মাস আগে ওর ব্লাড ছিল 6, তার 1 মাস আগে ছিল 6.5, আর এখন 3 মানে 3.5 হয়ে গেছে, মানে ইমিডিয়েট। সবার সঙ্গে কথা বললাম, বলছে যে ইমিডিয়েট ওকে আগে ব্লাড ট্রান্সপ্লেশন করতে হবে, না ছাড়া কিন্তু রোগী সমস্যা হয়ে যাবে। তখন হসপিটালে ওকে গিয়ে ভর্তি করে দিলাম। ভর্তি করে আবার ওরা অন্য একটা মানে নার্সিংহোমে, ওখানে ওরাও বলছে এবি পজিটিভ। হসপিটালে গেলাম, বলছে এবি পজিটিভ ডোনার নিয়ে আসো। ঠিক আছে, এবি পজিটিভ ডোনার ম্যানেজ করলাম। আমার এক বন্ধু, নাম হচ্ছে ননীগোপাল বর্মন, বাড়ি দাঁড়ালে, আমার সিভিক বন্ধু, ভালো সম্পর্ক, খুব ভালো ছেলে। এবার খুব উপকারী ছেলে, মানে কি বলবো, ও ব্লাডের কথা শুনে ও বলছে যে আমি দিব, মানে আমাকে রাখিস, তোর জবে লাগবে। ওর এত অসুবিধা, যেদিন আমাকে ব্লাড দেয় সেদিন ছিল সম্ভবত শুক্রবার কি শনিবার এরকম হবে। একদিন পরে ওর বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, তাও ও আমাকে দিয়েছে যে আমি দিবই, আমার যা হবে হবে। তো যাই হোক, এবি পজিটিভ ব্লাড নিয়ে হসপিটালে জমা করলাম, বললো রাত্রি 10টায় এসে নিয়ে যাওয়া। এবার রাত্রি 10টায় ব্লাড নিতে গিয়ে সবাই গিয়ে ব্লাড দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আমি বলছি কি ব্যাপার, ম্যাডামটা চুপচাপ আছে। তখন যে ম্যাডামটা ব্লাড চেক করে, তাছাড়া হসপিটালের ডক্টররাও আছেন, বলছেন যে তোমার ব্লাডটা 8 রকমের পরীক্ষা করে বের হয়েছে, ও নেগেটিভই হয় তোমার ওয়াইফের। তখন আমি একটু রিল্যাক্স ফিল করলাম যে যাই হোক, অনেক বড় বিপদের মুখ থেকে বেঁচে গেলাম। এই কথাটা অনেককে বললাম, সঙ্গে সঙ্গে তো সবার মাথা খারাপ কথাটা শুনে, যে হাই সর্বনাশ, বিশাল, মানে এটা একটা দুর্ঘটনা হয়ে যেত। তো বলছে যে তুমি কালকে ও নেগেটিভ ডোনার নিয়ে আসো, তোমাকে দিয়ে দেবো, আর তুমি যেহেতু আমাদেরকে একটা এবি পজিটিভ দিলে, তার বদলে তোমাকে একটা চেষ্টা করব ও নেগেটিভ দেওয়ার। তো পরের দিন একটা লোকের ও নেগেটিভ মানে এবি পজিটিভ দরকার, ওর আবার যে ডোনার সে আছে ও নেগেটিভ। তো হসপিটাল থেকে বললো যে ওই ডোনারটাকে আমি এই ব্লাডটা দিয়ে দিচ্ছি, আর ও তোমাকে ও নেগেটিভ দিয়ে দিবে। আমি বললাম দিয়ে দেন, আমার তো লাগবে না, অন্য কারো উপকার হোক। আমি বলেছি যে আমার মানে যদি ব্লাডের বদলে ব্লাড যদি আমি নাও পাই, তাও ওকে দিয়ে দেন। তো পরের দিন ও নেগেটিভ ব্লাড ডোনার নিয়ে হাজির হয়েছে। এবার যে ব্লাডটা দেবে সে প্রেগনেন্ট ছিল, এরকম একটা ব্যাপার ছিল 3 মাসে। তো ওই জন্য ওর ব্লাডটা নেওয়া যাবে না। আমি বললাম থাক, নিতে হবে না, ওকে দিয়ে দেন। তো যাই হোক, হসপিটাল থেকে ওকে দিয়ে দিয়েছে, আর আমি ও নেগেটিভ ডোনার নিয়ে হসপিটালে দিয়ে দিলাম 10টা না 1টার দিকে। তারপর হ্যাঁ, এবার আমাকে বললো তুমি রাত্রি 10টার সময় এসে ব্লাডটা নিয়ে যাবা। রাত্রি 10টার সময় ব্লাডটা আমি নিতে গেছি, বলছে যে তোমার ব্লাডটা আবার রিচেক হবে, মানে আবার রিকাউন্ট হবে করে আমরা স্যাটিসফাই, মানে আমাদের যদি স্যাটিসফাইড হই তাহলে আমরা তোমাকে পরের দিন 11টার সময় ব্লাডটা দিয়ে দিব, আর যদি আমাদের কনফিউশন থাকে যে ক্রিটিক্যাল, তাহলে আমরা মেডিকেলে পাঠাবো, মালদা মেডিকেলে না কোথায় পাঠাবে। তো সেখান থেকে আবার ভালো ল্যাবে পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে তারপর তোমাকে ব্লাডটা দেওয়া হবে, তার আগে দিতে পারবো না। তো আরো টেনশন, ব্লাড ওকে দিতে হবে আর্জেন্ট। তো ওয়েট করলাম, পরের দিন সকাল 11টার সময় গেলাম, তখন বললো যে হ্যাঁ তোমাদের ও নেগেটিভই নিয়ে যাও। তখন নিয়ে এসে ওকে ব্লাডটা দেওয়া হয়েছে। 3টে ব্লাড দেওয়া হয়েছে, 4টে দেওয়ার কথা ছিল। যিনি আমাদের মানে ওকে দেখছিলেন, যে ডাক্তারবাবু, উনি বললেন যে তো 3টে ব্লাড দেওয়া হয়েছে। 3টে ব্লাড দিয়ে ওর হিমোগ্লোবিন 3 থেকে 7.7 কি 8-এর কাছাকাছি এরকম হয়েছে।
আর কলকাতায় নিয়ে যাব ব্যারাকপুর ইয়েতে নৈহাটিতে ডক্টর এইচ.এস. পাঠককে দেখাবো। তো উনি নেই, আগামী সোমবারে আসবেন। তারপর ওই জন্য আমরা টিকিটটা নষ্ট করে দিয়ে আবার টিকিট কেটে ফেলেছি অলরেডি। কে তৎকালে কাটতে যাবে, প্রিমিয়াম তৎকালে কেটেছিলাম, আমাদের আর্জেন্ট যেতে হবে, ফালতু আমাদের অতগুলো টাকা নষ্ট হয়েছে। তো আমরা আগামী বৃহস্পতিবারে যাব, ওখানে গিয়েও প্রতিদিন লাইভ করব, প্রতিদিনই লাইভ করব, তোমাদের সঙ্গে যুক্ত থাকবো। তোমার আমরা কি করছি, কি হলো, এবার মাকে নিয়ে যাব, সবকিছু জানাবো তোমাদের। এই দিন তো মাকে নিয়ে নি, ভাবলাম ক্যান্সেল হয়ে গেল যখন, এবার নিয়ে যাব। আর আবারও অনেকে বলছো যে ওর কি হয়েছে। আর আরেকটা কথা বলি, সবাই একটা করে লাইক করবা ভিডিওতে, আর পারলে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিও, না পারলে কোনো ব্যাপার না। আর নৈহাটিতে বড় মা আছে, ওখানে মানসিক করেছে ভুগা, ওই বড় মার কাছে মানসিক করে নাকি সবকিছু পূর্ণ হয়। তাই আমি বলছি মাকে নিয়েই যাই, তাই দেখতে পাবে। আর এবার আমি একটা কমেন্টের উত্তর দিই। মোহন কুমার লিখেছো, দাদা বৌদির কি সমস্যা? ওর হিমোগ্লোবিন কম, WBC শরীরে বেড়ে যাচ্ছে। রক্ত হ্যাঁ, শুকিয়ে এক যাচ্ছে, নাম্বার। প্রত্যেকদিন শুকিয়ে যাচ্ছে। 2 নাম্বার কারণ হচ্ছে স্প্লিন বড় হয়েছে। 3 নাম্বার হচ্ছে গলব্লাডারে পাথর আছে। তারপর হচ্ছে কি বলবো, তারপর আরো কনফিউশন আছে আমাদের, জন্ডিস আছে। তারপরেও ডাক্তারবাবু বলছে যে থ্যালাসেমিয়া হতে পারে, সি টাইপ থ্যালাসেমিয়া, মানে বিটা না, সি টাইপ। ডাক্তারবাবু বলেছেন যে সি টাইপ থ্যালাসেমিয়া, কোনো ব্যাপার না, নর্মাল জীবন যেমন করতে পারবে, খালি একটু চেক আপের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তা এইভাবে যে একটা মানে খুব শিশু বলতে মানে খুব বাচ্চা মেয়ে এই বয়সে যে চলে গেল, বলতে কি খারাপ লাগছে। তাই বলছি, যে যেখানে আছো এই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দাও, আর ওর ভিডিওগুলোকে লাস্ট মুহূর্তে দেখার শেয়ার করে দাও, যে ওর চ্যানেলে ভিডিওগুলো অন্তত কিছু লোকের কাছে পাঠিয়ে দেওয়া হোক, যাতে ওর ভিডিওগুলো সবাই দেখুক। একটা অল্প সময়ের মধ্যে ওই মেয়েটা যে কীভাবে সবার মধ্যেকে জনপ্রিয় ঘটেছিল সেটা কিন্তু সবার জানা উচিত। তাই বন্ধুবান্ধব সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে ওর ভিডিওটা একাধিকভাবে শেয়ার করে দেওয়া হোক। আর ওই এই অকালে যে চলে গেল, এটাও এই ভিডিওটাও আপনারা সবাই শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পাক যে ওর চ্যানেলে অল্প দিনে ও কীভাবে নিজেকে ট্র্যাগল করে আজকে এই জায়গায় এসেছিল। তা আমি বলবো যে এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিন। আর যে যে আলপনাকে ভালোবাসতেন কমেন্টস করে লিখুন, তাহলে আমি খুশি হব। ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।